ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 অর্থাৎ মেজরের ক্যালকুলাস 2 এর পেইড কোর্সের প্রথম অধ্যায় অর্থাৎ ভেক্টর মান ফাংশন। এই ভেক্টর মান ফাংশনের বেসিক কিছু আমরা বিষয়বস্তু আমরা আলোচনা করব। তো চলুন আমরা কথা না বলিয়ে শুরু করে দিই। অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর মান ফাংশন। তো প্রথমে আমরা দেখব যে ভেক্টর মান ফাংশনটা কী। তো তার আগে আমাদের জানা উচিত যে ভেক্টর কী। ভেক্টর কি? যে রাশিকে প্রকাশ করতে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকেই আমরা ভেক্টর রাশি বলে থাকি। ওকে, তো এগুলো বিষয়ে যেহেতু আমরা প্রাথমিকভাবে আলোচনা এগুলো আমরা জানি, ইন্টারমিডিয়েট বা আমরা নবম দশম শ্রেণীতে আমরা পড়ে এসেছি, সেক্ষেত্রে আমরা ওই যে ভেক্টর কি, স্কেলার কি, এগুলো আমরা আলোচনা করলাম না। ডিরেক্টলি আমরা ভেক্টর মান ফাংশনটা কি সেটা আমরা আলোচনা করি। যদি একটি সাধারণ ফাংশনের ডোমেন, একটা সাধারণ ফাংশনের ডোমেন একটি বাস্তব সংখ্যার সেট, একটা সাধারণ ফাংশনের ডোমেন যদি একটা বাস্তব সংখ্যার সেট এবং রেঞ্জ একটি ভেক্টরের সেট হয়, ডোমেনটা হবে একটা বাস্তব সংখ্যার সেট আর রেঞ্জটা হবে ভেক্টরের সেট, তবে ওই ফাংশনকে ভেক্টর মান ফাংশন বলা হয়। আচ্ছা, আমি যদি একটা ভেক্টর ফাংশন এফ অফ টি নেই, এফ অফ টি, ওই যে ভেক্টরকে আমরা এই যে নিচে বা উপরে কিছু দিয়ে প্রকাশ করতে হয়, কেননা ভেক্টরের মান এবং দিক উভয়ে থাকে। তো ভেক্টর ফাংশন আমি এফ অফ টি ইকুয়াল একটা ভেক্টর ফাংশন নিই, যে মনে করলাম আই এফ অফ টি, ত্রিমাত্রিকের ক্ষেত্রে নেই, আই এফ অফ টি প্লাস জে জি অফ টি প্লাস কে এইচ অফ টি। ওকে, তো এই যে এইখানে আই জে কে এগুলো কিন্তু ভেক্টর, আর এই যে এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি এগুলো হচ্ছে আমাদের কি স্কেলার। তো এই যে স্কেলারের সাথে ভেক্টরের গুণাকারে আছে, এই সম্পূর্ণ মানটাকে আমরা বলতেছি ভেক্টর ফাংশন, অর্থাৎ এই সম্পূর্ণ ফাংশনটাকে আমরা ভেক্টর ফাংশন বলতেছি। আর এইখানে আমাকে জানতে হবে এফ অফ টি, এই এফ অফ টিটা হচ্ছে আমাদের কি একটা ভেক্টর ফাংশন, এত ভেক্টর ফাংশন, ভেক্টর ফাংশন। ওকে, আর এখানে যে আমরা ছোটো হাতের এফ অফ টি, ছোটো হাতের জি অফ টি এবং ছোটো হাতের এইচ অফ টি পাইলাম, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের স্কেলার ফাংশন, স্কেলার ফাংশন। ওকে, আর এইখানে যদি আমরা একটু দেখি, এখানে যদি আমরা এফ অফ টিকে যদি আমি এক্স দ্বারা প্রকাশ করি আর জি অফ টিকে আমি যদি ওয়াই দ্বারা প্রকাশ করি, ওয়াই, এবং এইচ অফ টিকে যদি আমরা জেড দ্বারা প্রকাশ করি, তাহলে এক্স ওয়াই জেড হবে এই এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি এর পরামাতিক সমীকরণ। অর্থাৎ এই ভেক্টর ফাংশনটাকে আমরা এক্স ওয়াই জেড এর মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে এই যে এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি যেহেতু এক্স ওয়াই জেড এর মাধ্যমে প্রকাশ হলো, তখন সেটাকে আমরা পরামিতিক সমীকরণ বলবো। ওকে, আচ্ছা, এখন আমরা আসি ভেক্টর ফাংশনের ডোমেন। আমি একটা ভেক্টর ফাংশন নিলাম যে যদি এফ অফ টি ইকুয়াল আই এফ অফ টি প্লাস জে এফ জি অফ টি প্লাস কে এইচ অফ টি একটি ভেক্টর ফাংশন হয় এবং এই এফ অফ টি এর ডোমেন অর্থাৎ ডোমেন অফ এফ, অর্থাৎ এফ ফাংশনের ডোমেন, জি ফাংশনের ডোমেন আর এইচ ফাংশনের ডোমেন, অর্থাৎ এই রিজিয়নে যথাক্রমে এই ডি সাফিক্স এফ হচ্ছে এফ অফ টি, ডি সাফিক্স জি হচ্ছে জি অফ টি, ডি সাফিক্স এইচ হচ্ছে এইচ অফ টি এর অংশগুলো সংজ্ঞায়িত হয়। অর্থাৎ এফ অফ টি এর ডোমেন হচ্ছে এটা, জি অফ টি এর ডোমেন হচ্ছে ডি সাফিক্স জি, আর এইচ অফ টি এর ডোমেন হচ্ছে আমাদের ডি সাফিক্স এইচ। এইভাবে যদি সংজ্ঞায়িত হয়, তাহলে আমরা বলতে পারবো যে এফ অফ টি, জি অফ টি, এইচ অফ টি এর ডোমেনগুলোর সেটটাই হচ্ছে প্রদত্ত ভেক্টর ফাংশনের ডোমেন। ওকে, সেটাই আমরা বলে দিছি যে এই প্রত্যেকটা অর্থাৎ আলাদা আলাদা ভেক্টর, আলাদা আলাদা যে ফাংশনগুলো আছে আমাদের, সেই ফাংশনগুলোর ডোমেনের সেট, অর্থাৎ এই তিনটা ফাংশনের ডোমেনের সেটটাকে আমরা বলতেছি প্রদত্ত ভেক্টর ফাংশনের, অর্থাৎ এফ অফ টি ভেক্টর ফাংশনের ডোমেন বলা হয়। ওকে, তো এইভাবে আমরা ডোমেন নির্ণয় করব। ওকে, এখন আমরা দেখব ভেক্টর ফাংশনের লিমিটের ধর্মাবলী। তো ভেক্টর ফাংশনের লিমিটের ধর্মাবলী আমরা যদি ধরে নিই যে যদি লিমিট টি টেন্স টু এ এফ অফ টি ইকুয়াল এল, অর্থাৎ লিমিট টি টেন্স টু এ এফ অফ টি ইকুয়াল যদি এল হয় এবং লিমিট টি টেন্স টু এ জি অফ টি ইকুয়াল এম হয়, অর্থাৎ এটার লিমিট এম আর এই লিমিট, এই ফাংশনের ভেক্টর ফাংশনের লিমিট যদি এল হয়, তবে নিচের লিমিটগুলো সবসময় সত্য হবে। কোনগুলো? এক নাম্বার হচ্ছে লিমিট t tends to a f of t vector function
প্লাস মাইনাস জি অফ টি ভেক্টর ফাংশন ইকুয়াল, যেহেতু এই যে প্লাস মাইনাস আছে তার মানে এটাকে একবার লিমিটটা আমরা এটাকে একবার দিতে পারবো, লিমিটটাকে এটাকে একবার দিতে পারবো। তার মানে আলাদা করে দিলে এই লিমিট এফ অফ টিকে আমরা বললাম কি এল, প্লাস মাইনাস আছে দিলাম, লিমিট টি টেন্স টু এ জি অফ টি এটাকে আমরা নাম ধরে ডাকতে পারি এম, তাহলে এল প্লাস মাইনাস এম হয়ে যাবে। ওকে, 2 নম্বর শর্ত আমরা যদি দেখি যে লিমিট টি টেন্স টু এ এফ অফ টি ইন্টু জি অফ টি, ডট গুণন এখানে কিন্তু আছে, এই ডট গুণন থাক আর যেটাই থাক দুইটা ভেক্টর এর ডট গুণন আকার আছে, তার মানে এখানেও আমরা লিমিটটা মানে ভাগ করে দিতে পারি, লিমিট টি টেন্স টু এ এফ অফ টি ডট লিমিট টি টেন্স টু এ জি অফ টি, তাহলে প্রথমটার ক্ষেত্রে আসবে এল আর দ্বিতীয়টার ক্ষেত্রে আসছে এম, তার মানে এল ডট এম। ওকে, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। সেমভাবে আমরা যদি ক্রস গুণন থাকতো তারপরেও কিন্তু আমাদের সেম কাহিনী হইতো, যে লিমিট টি টেন্স টু এ এফ অফ টি ভেক্টর ফাংশন ক্রস জি অফ টি ভেক্টর ফাংশন, এটার ক্ষেত্রেও আমার সেম কাহিনী হবে, কেননা লিমিট টি টেন্স টু এ এফ অফ টি লিমিটটা দুজনকে ভাগ হয়ে যাবে আর মাঝখানে ক্রস থাকবে, তার মানে লিমিট টি টেন্স টু এ এফ অফ টি এই ভেক্টর ফাংশনের ক্ষেত্রে আমার মান আসবে এল ক্রস লিমিট টি টেন্স টু এ জি অফ টি এর ক্ষেত্রে ভেক্টর ফাংশনের মান আসবে আমাদের এম, তার মানে এল ক্রস এম। ওকে, 4 নম্বরটা হচ্ছে আমাদের যে লিমিট টি টেন্স টু এ এখানে যদি আমি একটা স্কেলার ফাংশন ফাই অফ টি নেই, এই ফাই অফ টি এর সাথে আমরা এফ অফ টি এর ভেক্টর ফাংশনের গুণ আকারে রাখলাম, এই মানটা হবে তাহলে কত আমাদের, এই মানটা লিমিট এই ভেক্টর, এটা হচ্ছে আমাদের ভেক্টর ফাংশন, এটা হচ্ছে আমাদের স্কেলার ফাংশন, তো লিমিট টি টেন্স টু এ ফাই অফ টি এটার ক্ষেত্রেও ভাগ হয়ে যাবে, এটাতেও ভাগ হয়ে যাবে, তো লিমিট টি টেন্স টু এ ফাই অফ টি এইটার মান আমি ধরে নিলাম ছোটো হাতের এল, আর লিমিট টি টেন্স টু এ এফ অফ টি ভেক্টর ফাংশনের ক্ষেত্রে এর মান হচ্ছে আমাদের কি বড় হাতের এল। ওকে, যেখানে সেমভাবে আমরা পরেরটার ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো, যদি আমি এফ অফ টি না দিয়ে জি অফ টি দিতাম তাহলে কী হতো, এটার জন্য ছোটো হাতের এল আর জি অফ টি এর জন্য কী হতো এম হইতো। ওকে, তার মানে ছোটো হাতের এল বড় হাতের এম, যেখানে আমরা বলে দিব যে ফাই অফ টি স্কেলার, এই যে ফাই অফ টিটা হচ্ছে ফাই অফ টি স্কেলার, ফাই অফ টি ইকুয়াল স্কেলার, আর এই স্কেলার মানটা আমরা এল কীভাবে পাইলাম, এটার ক্ষেত্রেও আমার লিমিট বিভক্ত হয়ে গেছে, লিমিট টি টেন্স টু এ ফাই অফ টি ইকুয়াল আমরা লিখতে পারি, এটার মান আমরা ধরছিলাম কি এল। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা। তো ভেক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা কি, আমরা অবিচ্ছিন্নতা বা অন্তরীকরণযোগ্যতা আলোচনা করতে গেলে যে কোনো একটা বিন্দুতে আমাদের আলোচনা করতে হয়, তো আমরা এই জন্য বলতে পারি যে টি ইকুয়াল এ বিন্দুতে ধরি বা যদি টি ইকুয়াল এ বিন্দুতে এফ অফ টি ভেক্টর ফাংশনকে অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে যদি, অর্থাৎ টি ইকুয়াল এ বিন্দুতে এই ভেক্টর ফাংশনটাকে অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে যদি আমাদের কী কাহিনীটা মেনে চলবে, লিমিট টি টেন্স টু এ অর্থাৎ ওই বিন্দুতে এফ অফ টি এর মান লিমিটিং ভ্যালু দেওয়া হবে, ওই ফাংশনের ওই এ বিন্দুতে ডিরেক্ট মানটা সেটাই হতে হবে, অর্থাৎ দুইজনকেই সমান হতে হবে। আর এইটাকে আমরা এই লিমিটিং ফাংশনকে ভেঙে আমরা ডান সীমা বাম সীমা আমরা দুটাতে বিভক্ত করতে পারি, অর্থাৎ তখন আমাদের হবে লিমিট টি টেন্স টু এ প্লাস, অর্থাৎ এ প্লাস থাকলে ডান সীমা বোঝায়, তো লিমিট টি টেন্স টু এ প্লাস এফ অফ টি, আর বাম সীমা হচ্ছে লিমিট টি টেন্স টু এ মাইনাস এফ অফ টি, তখন কিন্তু আমাদের ডান সীমা ইকুয়াল বাম সীমা ইকুয়াল ওই ভেক্টর ফাংশনের, অর্থাৎ ওই ফাংশনের মান আমাদের সবাইকে সমান হতে হবে, তাহলে কিন্তু সেটা অবিচ্ছিন্নতার শর্ত মেনে চলবে। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্যাল টার্মগুলো যখন সলভ করব তখন আমরা এমনিতেই বিষয়গুলো বুঝতে পারবো। ওকে, এখন আমরা দেখব ভেক্টর ফাংশনের অন্তরজটা কী। আমরা এর আগেও ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথ প্রথম পত্রের অন্তরীকরণ অধ্যায়ে কিন্তু আমরা মূল নিয়মে অন্তরীকরণ যেটা করছিলাম, অর্থাৎ মূল নিয়মে অন্তরজ নির্ণয়, সেই বিষয়টাই এখানে আর কি চলে আসছে। তো ভেক্টর ফাংশনের অন্তরজ মানে এখানে জাস্ট ফাংশনটা ভেক্টর হবে এই আর কি। তো ভেক্টর ফাংশনের অন্তরজটা কি, টি এর সাপেক্ষে আমরা যে কোনো একটা সাপেক্ষে কিন্তু আমরা কাজ করি, সবসময় আমরা এক্সের সাপেক্ষে বা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরজ বা ডিফারেন্সিয়েশন করে থাকি। তো এখানে আমরা টি এর সাপেক্ষে একটি ভেক্টর ফাংশন এফ অফ টি এর অন্তরজ আমরা বের করব, তাহলে টি এর সাপেক্ষে একটি ভেক্টর ফাংশনের এফ অফ টি এর অন্তরজটা হবে এফ প্রাইম, অর্থাৎ একবার যেহেতু ডিফারেন্সিয়েশন করব, একবার ডিফারেন্সিয়েশন করলে প্রাইম আসে, তাহলে এফ প্রাইম অফ টি ইকুয়াল লিমিট
এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো, এখানে এইচ কথাটা চলে আসবে, এফ অফ ভেক্টর ফাংশন অফ, যেহেতু এইচ টেন্স টু জিরো অর্থাৎ এইচের মান জিরো এর কাছাকাছি, তার মানে ফাংশন টি ছিল আগে, এফ অফ টি ছিল, তার মানে এখানে হয়ে যাবে আমাদের টি প্লাস এইচ। ওকে, এইটা থেকে আমাদের মূল ফাংশনটা বাদ যাবে আর সেইটাকে ভাগ হয়ে যাবে ওই এইচের মান জিরো এর কাছাকাছি সেই মানটা দ্বারা ভাগ হয়ে যাবে। ওকে, যদি ইহার সীমা বিদ্যমান থাকে, এর সীমা যদি বিদ্যমান থাকে অর্থাৎ এক্সিস্ট যদি করে, তাহলে আমরা বলতে পারবো যে এফ প্রাইম অফ টিটা হচ্ছে এই এফ অফ টি এর অন্তরজ। ওকে, তো এই ফাংশনগুলো আমাদের কীভাবে আছে আমরা যদি একটু আলোচনা করি। এখানে আমি গ্রাফ নিলাম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওকে, তো এইখানে এইচের মান আমি জিরোর চেয়ে বড় নিলাম, অর্থাৎ এইচের মান জিরোর চেয়ে বড়। যদি এইচের মান জিরোর চেয়ে বড় হয় তার মানে এই বরাবর আমাদের ফাংশনটা হয়ে যাবে, এখানে এইচের মান জিরোর চেয়ে বড়, তার মানে ফাংশন হবে আমাদের এইটা এফ অফ টি প্লাস এইচ, আর এটা হচ্ছে আমাদের শুধু এফ অফ টি ফাংশনটা। ওকে, আর তখন আমাদের এখানে যে আমাদের একটা ডিফারেন্স তৈরি হলো, একটু আমরা দেখি এখানে যে আমাদের ডিফারেন্সটা হয়েছে, এখানে যে আমাদের ডিফারেন্সটা হয়েছে, এই ডিফারেন্সটাই হবে আমাদের কি এফ অফ, অর্থাৎ এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিফারেন্স সেটা হচ্ছে কি এফ অফ টি প্লাস এইচ থেকে এফ অফ টি এর মান বাদ, অর্থাৎ এফ অফ টি প্লাস এইচ মাইনাস এফ অফ টি। ওকে, কেননা এই ডিফারেন্সটা তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পার্থক্য বোঝাচ্ছে, তাই না? এই চাপটার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের পার্থক্য বোঝাচ্ছে। তাহলে এই বড় ফাংশনটা যেহেতু এইচের মান জিরোর চেয়ে বড় নিয়েছি, তার মানে এই উপরের ভ্যালুটা হচ্ছে এফ অফ টি প্লাস এইচ, আর নিচের মানটা হচ্ছে প্রদত্ত ফাংশনটা, ভেক্টর ফাংশনটা। তো এদের ডিফারেন্সটাই তো হচ্ছে আমাদের এই চাপটার পার্থক্য, তাই এফ অফ টি প্লাস এইচ মাইনাস এফ অফ টি। সেমভাবে আমি যদি এইচের মান জিরোর চেয়ে ছোটো নেই, তখন আমাদের প্রদত্ত ফাংশনটা অর্থাৎ এফ অফ টি হবে আমাদের উপরের ভ্যালুটা, আর নিচেরটা হবে আমাদের এফ অফ টি প্লাস এইচ। ওকে, যেখানে এইচের মানটা জিরোর চেয়ে ছোটো, তখনও আমাদের এখানে কাহিনীটা হয়ে যাবে, অর্থাৎ এই দুইটার ডিফারেন্সটা হবে আমাদের কি, ডিফারেন্স কিন্তু সেমই থাকবে, অর্থাৎ এটার ডিফারেন্সটা হবে এফ অফ টি প্লাস এইচ মাইনাস এফ অফ টি। ওকে, ডিফারেন্স আমাদের সেম থাকবে। আর এইখানে এই প্রদত্ত ফাংশন এই লেখচিত্রে যদি আমি দেখি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, মূল পয়েন্ট হচ্ছে ও, মূল বিন্দু হচ্ছে ও। এখানে আমাদের এই ও থেকে এই পয়েন্ট পর্যন্ত এখানে আমরা স্পর্শক অঙ্কন করছি, এই চাপটার সাথে এই পয়েন্টে আমি স্পর্শক অঙ্কন করছি। তো এই স্পর্শক এই পয়েন্টটা অর্থাৎ এই রেখাটা হচ্ছে আমাদের প্রদত্ত ভেক্টর ফাংশন এফ অফ টি। এই ভেক্টর ফাংশনের এই পয়েন্টে স্পর্শক যেহেতু অঙ্কন করছি, এই স্পর্শক রেখাটা হচ্ছে আমাদের এফ প্রাইম অফ টি, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেই ভেক্টর ফাংশনের অন্তরজ, অর্থাৎ এই পয়েন্টটা, অর্থাৎ ওই যে পয়েন্টেতে আমাদের স্পর্শ অঙ্কন করছে, স্পর্শক হয়েছে, স্পর্শ করছে, সেটাই হচ্ছে আমাদের এফ অফ টি, এই প্রদত্ত ফাংশনটার অন্তরজ। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব স্পর্শ রেখার সমীকরণ। ডিরেক্টলি আমরা মনে রাখবো যে স্পর্শ রেখার সমীকরণ আর ভেক্টর ইকুয়াল এফ অফ টি পয়েন্ট, অর্থাৎ টি পয়েন্ট বিন্দুতে আমরা প্রদত্ত ভেক্টর ফাংশনের আমরা মান বের করব, সেটার সাথে আমরা যোগ করব টি ইন্টু, টিটি হচ্ছে আমাদের স্কেলার, টি ইন্টু এফ প্রাইম অফ টি প্রাইম, অর্থাৎ আমাদের প্রদত্ত ভেক্টর ফাংশন যেটা থাকবে এফ অফ টি থাকবে, সেখানে আমরা টি নট বিন্দুতে আমরা সেই মান বের করব, তার আমরা অন্তরজ বের করব, অর্থাৎ এফ প্রাইম অন্তরজ বের করব, সেটাও আমরা টি নট বিন্দুতে আমরা মান বের করব, তার সাথে টি গুণ করলে আমরা স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ আমরা পাবো। ওকে, এখানে আটটা হচ্ছে ভেক্টর রাশি। এখন আমরা দেখব চাপ দৈর্ঘ্য নির্ণয়। তো আমরা ধরি যে এল দৈর্ঘ্যের কোনো রেখার পরামিতিক সমীকরণ আমরা এর আগেও আলোচনা করছিলাম যে একটা ভেক্টর ফাংশনের মধ্যে যতগুলো আলাদা আলাদা উপাংশ থাকে, সেগুলোকে আমরা এক্স ওয়াই জেড দ্বারা যদি প্রকাশ করি, যে এক্স অফ টিকে এক্স দ্বারা প্রকাশ করছি, ওয়াই অফ টিকে ওয়াই দ্বারা প্রকাশ করছি, জেড অফ টিকে জেড দ্বারা প্রকাশ করছি, এগুলো হচ্ছে আমাদের পরামিতিক সমীকরণ। আর এই সমীকরণের লিমিট যদি আমাদের এ লেস অর ইকুয়াল টি লেস অর ইকুয়াল ভি, এই রেখা এর মধ্যে বিদ্যমান থাকে এবং রেখাটির উপর সন্নিকটবর্তী অর্থাৎ নিকটবর্তী দুইটি বিন্দু, একটা হচ্ছে এক্স ওয়াই জেড আর একটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স, ওয়াই প্লাস ডিওয়াই, জেড প্লাস ডিজেড এর মধ্যে, অর্থাৎ এই যে ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো হচ্ছে খুবই ছোট পরিবর্তন। অর্থাৎ এই যে একটা আমি রেখা নিলাম, এই পয়েন্টের যদি স্থানাঙ্ক আমি এক্স ওয়াই জেড ধরি,
তাহলে এই যে এখানে কিউ একটা পয়েন্ট দিলাম, এর স্থানাঙ্ক অর্থাৎ একটু ডিফারেন্স হয়ে যাবে, যার জন্য এর স্থানাঙ্ক আমরা ধরলাম এক্স প্লাস ডিএক্স, ওয়াই প্লাস ডিওয়াই, জেড প্লাস ডিজেড। ওকে, এর হচ্ছে স্থানাঙ্ক। তো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি পি এক্স ওয়াই জেড আর কিউ যদি এক্স প্লাস ডিএক্স, ওয়াই প্লাস ডিওয়াই, জেড প্লাস ডিজেড হয়ে থাকে, তাহলে এর মধ্যে রেখার দৈর্ঘ্য ডিএস হবে। তাহলে এই যে এর রেখার দৈর্ঘ্যটা অর্থাৎ পি কিউ এটা হচ্ছে রেখার দৈর্ঘ্য। তাহলে রেখার দৈর্ঘ্যটাকে আমরা ডিএস দ্বারা প্রকাশ করতেছি। তাহলে ডিএস ইকুয়াল হবে আমাদের রুট ওভার এই এক্সের পরিবর্তন, এক্সের ডিফারেন্স অর্থাৎ এক্স প্লাস ডিএক্স মাইনাস এক্সের ডিফারেন্স তার উপর স্কোয়ার, প্লাস ওয়াইয়ের ডিফারেন্স অর্থাৎ ওয়াই প্লাস ডিওয়াই মাইনাস ওয়াইয়ের ডিফারেন্স তার উপর স্কোয়ার, প্লাস জেডের ডিফারেন্স অর্থাৎ জেড প্লাস ডিজেড মাইনাস জেড তার উপর স্কোয়ার। অর্থাৎ এর রেখার দৈর্ঘ্যটা, যেহেতু আমরা পি কিউ রেখার দৈর্ঘ্য নির্ণয় করতেছি, যেটাকে আমরা নাম দিয়েছি ডিএস, তাহলে এর মানটা হবে রুট ওভার এক্সের ডিফারেন্সের ওপর স্কোয়ার প্লাস ওয়াইয়ের ডিফারেন্সের ওপর স্কোয়ার প্লাস জেডের ডিফারেন্সের ওপর স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডিএস ইকুয়াল এক্স কাটা, তার মানে এখানে থাকতেছে শুধু ডিএক্স তার উপর স্কোয়ার, প্লাস এখানে ওয়াই কাটা থাকতেছে ডিওয়াই তার উপর স্কোয়ার, প্লাস জেড কাটা, তাহলে থাকতেছে শুধু ডিজেড তার উপর স্কোয়ার। তার মানে ডিএস ইকুয়াল হচ্ছে আমাদের ওই রেখা দুটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের ডিএস ইকুয়াল এইটা। তো এখন যেহেতু রেখার দৈর্ঘ্য আমরা এল নিছি, তাহলে রেখার দৈর্ঘ্য এল ইকুয়াল আমাদের যেহেতু লিমিট আছে এ লেস অর ইকুয়াল টু, অর্থাৎ এ লেস অর ইকুয়াল বি, অর্থাৎ টি এর মানটা এর সমান অথবা এর চেয়ে বড় আর বি এর সমান অথবা বি এর চেয়ে ছোটো, তাহলে ওই সীমার মধ্যে আমার এইটার দৈর্ঘ্যটা হবে এল ইকুয়াল ইন্টিগ্রেশন এ থেকে বি, অর্থাৎ লোয়ার লিমিট এ আপার লিমিট বি ডিএস। তো এই ডিএসকে আমরা ভেঙে লিখতে পারবো ইন্টিগ্রেশন এর থেকে বি তো আসি, ডিএসকে ভেঙে ডিএস মানে তো হচ্ছে এইটা, ডিএস মানে হচ্ছে আমাদের এইটা। তো ডিএস মানে আমি লিখলাম ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার। ওকে, আর এইটা হলো, এখন এইটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যদি আমরা নিয়ে আসতে যাই, তাহলে আমরা এটাকে একটু ভেঙে এভাবে কাজ করতে পারি, ইন্টিগ্রেশন এর থেকে বি ডিএক্স সবাইকে আমরা যেহেতু টি এর সাপেক্ষে আমরা কাজগুলো করব, টি এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, তাহলে এখানে আমরা বলবো ডিএক্স বাই ডিটি তার উপর স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি তার উপর স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি তার উপর স্কোয়ার, অর্থাৎ জাস্ট আমি ডিটি দ্বারা ভাগ করছি এতটুকু। আর ডিএক্সের উপর স্কোয়ার মানে ওই সম্পূর্ণটার উপর স্কোয়ার, একই কথা, কেননা এখানে আমি এই যে ডিএক্স তার উপর হোল স্কোয়ার ছিল সেটাকে আমি ডিএক্স স্কোয়ার লিখছি, তার মানে ডিএক্স তার উপর হোল স্কোয়ার লিখতেই পারি, তার মানে ডিটি হোল স্কোয়ার দ্বারা আমরা কী করছি, ভাগ করছি। আর যেহেতু ডিটি হোল স্কোয়ার দ্বারা আমি সবাইকে ভাগ করছি, তার মানে ডিটি স্কোয়ারটা আমাকে এখানে কি রাখতে হবে গুণাকারে, তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি এর থেকে বি ইন্টিগ্রেশন ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার। আর এই যে স্কোয়ার আর রুট আমাদের এই ডিটি স্কোয়ার থেকে কাটা যাবে, তাহলে ডিটিটা আমাদের বাইরে চলে আসবে। ওকে, এই হচ্ছে আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তো এই চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র থেকে আমরা যদি এখানে আর একটা ভেক্টর যদি আমি ধরে নিই, আর ভেক্টরের স্থানাঙ্ক হচ্ছে আইএক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। ওকে, যদি এটা হয়ে থাকে, তাহলে এই আরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি টি এর সাপেক্ষে, তাহলে আমরা কী পাবো, আই ইন্টু টি এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, তার মানে ডিএক্স বাই ডিটি প্লাস জে ইন্টু ডিওয়াই বাই ডিটি প্লাস কে ইন্টু ডিজেড বাই ডিটি। ওকে, এটা পাইলাম। তাহলে এর মডুলাসের মান কত হবে, অর্থাৎ ডিআর বাই ডিটি, এটা কিন্তু ভেক্টর আছে, এর মডুলাসের মান কত হবে, তাহলে রুট ওভার এই যে প্রত্যেকটার উপর আলাদাভাবে স্কোয়ার হবে, এর মডুলাসের মান হবে প্রত্যেকটার উপর আলাদাভাবে স্কোয়ার, তার মানে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার। ওকে, এই যে এটার উপরও স্কোয়ার আছে, রুট আছে, সম্পূর্ণটার উপর রুট আছে, তার মানে ডিআর বাই ডিটি এর মডুলাসের মান হবে রুট ওভার ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার। তাহলে দেখো এই মানটাই হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা, তাহলে আমি এখানে বলতে পারি না যে ইন্টিগ্রেশন এর থেকে বি এই ভ্যালুটাই যেহেতু আমাদের হচ্ছে ডিআর বাই ডিটি, তাহলে আমি লিখতে পারি যে ডিআর বাই ডিটি এর মডুলাস এই মানটা
কেননা এটা ইকুয়াল আমরা ডিআর বাই ডিটি এর মডুলাস পেলাম, আর তার সাথে আমাদের ডিটি আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আর অফ টি ভেক্টর ফাংশনের, অর্থাৎ আর অফ টি ভেক্টর ফাংশনের টি ইকুয়াল এ হতে টি ইকুয়াল বি পর্যন্ত চাপ দৈর্ঘ্য। ওকে, এই হচ্ছে আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। আর যদি চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে আমাদের যদি পরামিতিক সমীকরণ আসে, পরামিতিক সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ যদি আমি বের করতে যাই, পরামিতিকের চাপ দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে সূত্রটা হবে এস ইকুয়াল, ডিরেক্টলি আমরা সূত্রটা মুখস্থ রাখবো যে এস ইকুয়াল ইন্টিগ্রেশন, আমি যদি টি নট থেকে টি ধরি অথবা এ থেকে বি এ ধরি, আচ্ছা এ থেকে বি এ ধরলাম, আচ্ছা পরামিতিক যেহেতু আমরা এখানে লিমিটটা চেঞ্জ করে দিই, টি নট থেকে টি, লোয়ার লিমিট টি নট, আপার লিমিট হচ্ছে টি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের পরামিতিক যেহেতু আমরা চাপ দৈর্ঘ্য বের করতেছি, তাহলে এখানে হয়ে যাবে আমাদের ডি আর বাই ডি ইউ এর মডুলাস, আর বাইরে থাকবে আমাদের ডি ইউ। এটা হচ্ছে আমাদের পরামিতিক চাপ দৈর্ঘ্য এর সূত্র। ওকে, তো জাস্ট আমরা সূত্রগুলো মাথায় রাখবো, এর পরবর্তীতে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো ধীরে ধীরে সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।